একটু দাঁড়ান স্যার, সবাই আইডি দেন। সবাই আইডি গুলো একটু দিয়ে দাও। সাগর লিখে দিচ্ছে, কাউকে ডিস্টার্ব ফিল করতে হবে না। জাস্ট হচ্ছে আমাদের জুমের যে অপশনটা আছে ওই অপশনটাতে গিয়ে আইডি গুলো লিখে দাও, কলেজ আইডি গুলো লিখে দাও, ঠিক আছে? আর যাদের এই যে কি বলে মানে হচ্ছে যে খুব বিচ্ছিরি অবস্থা, ঠিক আছে? আমার এক ছাত্র দেখতে পাচ্ছি বিড়ালের ছবি একটা দিয়ে রাখছে, ঠিক আছে? কি অদ্ভুত একটা আমাদের রুচিশীলের পরিচয়। আমার ছবি থাকবে সর্বোচ্চ, ঠিক আছে? সেখানে যদি আমি একটা বিড়ালের ছবি দিই, দ্যাট মিনস বিড়ালটা আমাকে রিপ্রেজেন্ট করছে। বিষয়টা খুব অড না? যে ছাত্রটা করছো তাকে বলছি একটু রুচিশীল হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, নিজের ছবি দাও, তোমার প্রোফাইল, তোমার সবকিছু। আমার চেহারা একেবারে থার্ড ক্লাস ধরে নিলাম, কিন্তু আমি আমার জন্য হিরো, ঠিক আছে? তুমি যদি তোমাকে যদি প্রেজেন্ট করতে না পারো, তাহলে দুনিয়ার মানুষ তোমার প্রেজেন্ট করবে? সবসময় নিজেকে হিরো মনে করবা। আর এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানের মধ্যে হিরোর মতো চেহারা, ঠিক আছে? আর আমি অ্যাগেইন আরেকটা কথা বলে দিচ্ছি, স্টিল ছবি দেওয়া নিষিদ্ধ। স্টিল ছবি দেয়া যাবে না। তোমরা যেটা করবা, আমার সামনে আসার জন্য তোমাকে যেভাবে প্রিপারেশন নেওয়ার সেভাবে তুমি প্রিপারেশন নিয়ে আসবে। আজকের ক্লাস পর্যন্ত আমি বলে দিচ্ছি, আগামী ক্লাসে আমি এই কথাটা যাতে রিপিট করতে না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে স্টিল ছবি দেওয়া নিষিদ্ধ। তুমি তোমার ক্যামেরা অন করে আমার ক্লাসে আসতে হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমার বাসার এমন একটা স্থান তুমি নিশ্চিত করবা যেখানে হয়তো বা তুমি নিরিবিলি ক্লাসটা করতে পারবা। হ্যাঁ, সাউন্ড আসবে না, তুমি নিরিবিলি ক্লাসটা করতে পারবা, এই ধরনের একটা জায়গা তুমি চয়েস করতে পারো। আচ্ছা, আমরা আমাদের ক্লাসে চলে আসি। আমরা লাস্ট ক্লাসে পর্যন্ত আমরা ট্রেজারি বিল নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা আমাদের যেই সরকারি অর্থায়ন, ওই সরকারি অর্থায়ন নিয়ে পড়াশোনা করেছিলাম, ঠিক আছে? সো আমার স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলবা। তার লোডিং হ্যাঁ, দেখো, দেখা গেলে আমাকে বলো। আসছে আসছে স্যার। মোর্শেদ, কই তুই? দেখি একটু, দেখি না একটু স্যার। মোর্শেদ কোথায়? এই তো, দেখো তো, নায়কের মতো ছেলেটা চেহারা দেখাচ্ছে না, ঠিক আছে? চেহারা দেখাবা। হ্যাঁ, মানে হচ্ছে যে তাহলে তোমরা একটা বিষয় বলি, তোমাদেরকে একটু ফ্র্যাঙ্কলি বলি কেন চেহারাটা দেখাইতে হবে। কারণ হচ্ছে যে তোমরা ক্লাস করতে করতে অনেক সময় ডিসকানেক্ট হও। ডিসকানেক্ট কিরকম? মনোযোগ অনেক সময় বিঘ্নিত হয়। মনে করো সামনে দিয়ে একজন ফ্যামিলি মেম্বার কিছু বলছে বা কথা বলছে বা যাচ্ছে, ঠিক আছে? তখন আমি তোমাকে একটু ডাকতে পারবো, রেসপন্স করাইতে পারবো যে মোর্শেদ আমার দিকে তাকাও, ঠিক আছে? বা আমার ক্লাসের দিকে মনোযোগ হোক, ঠিক আছে? এতে তোমার উপকার হবে, ঠিক আছে? অপকার হবে না। ওকে, তুমি হয়তো বা বুঝতে পারছো না, কিন্তু এটা তোমার উপকার হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি ডাকতে ডাকতে হয়রান হয়ে গেছি, এই ছেলে এখানের মধ্যে একটা স্টিল ছবি দিয়ে এই ছেলে চলে গেছে। তো সেই ক্ষেত্রে স্টিল ছবিটা দেখে এখন আমি মনে করে ডাকতেছি এইদিকে, মোর্শেদ সাড়া দিচ্ছে না কেন? মোর্শেদ তো রান্না করে ভাত খাচ্ছে, বা মোর্শেদ হয়তো বা ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে, কিন্তু আমার সাথে সে জয়েন করে বসে আছে। এখন মোর্শেদ যে এই টপিকটা বুঝে নেই, এটা আমাকে জানতে হবে না? ওই জন্য স্টিল ছবি থাকলে আমি সেটা বুঝতে পারছি না, আবার আমার ক্লাসটাও হ্যাম্পার হয়। আমি ডাকতে ডাকতে মানে হচ্ছে ওই টাইমটা সবাই ডিস্টার্ব ফিল করছে বা ওই টাইমটা চলে যাচ্ছে। সো একটু চেষ্টা করবা, সবাই একটু রেসপন্স করলে আমাদের ক্লাসটা সুন্দর হবে। সো আমরা একটু চলে আসি। আজকে আমরা যে টপিকটা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন, যেটাকে আমরা নন বিজনেস ফাইন্যান্স বলছি। না দিলে সেটা তোমার দায়িত্ব না সাগর, তুমি চুপচাপ বসে থাকো, দিলে নিবা, না দিলে নাই। যারা আইডি এখন পর্যন্ত দাও নাই তারা আইডি গুলো চ্যাটিং অপশনে গিয়ে আইডি গুলো লিখে দাও, আর না দিলে তোমাকে অ্যাবসেন্ট ধরা হবে। তবে সাগর, একটা বিষয়, নিলয় জয়েন করছে না স্যার। আচ্ছা, নিলয়কেও বলে দিবা যারা তোমরা আইডি নাও, মেসেঞ্জারের কোনো আইডি গ্রহণ করবা না, ঠিক আছে? কেউ ভুলে গেলে সেটার ড্রাইভার তুমি নেওয়ার দরকার নাই, ওকে? এবং আমি আগেও বলছি, তুমি আইডি দেওয়ার পরে, ঠিক আছে, কোনো আইডি যদি মিস যায় তাহলে সেটা নেওয়া হবে না। মানে তোমাকে আইডি এনশিওর করার দায়িত্ব হচ্ছে ওদের, মানে যারা আছে তাদের এনশিওর করার দায়িত্ব। সাগরকে আইডিটা এনশিওর করবা, ওকে? এটা সবার দায়িত্ব, যার যার দায়িত্ব। সাগর দায়িত্ব হচ্ছে শুধু লেখা এবং আমাকে প্রেজেন্ট করবে। আচ্ছা দেখো, অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন বলতে আসলে আমরা কি বুঝি এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলি। ব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সকল প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। তাহলে অব্যবসায়িক প্রতিষ্ঠান মানে কি? অব্যবসায়িক প্রতিষ্ঠান মানে হচ্ছে যে সকল প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়। যেমন কি? যেমন আমি হাসপাতাল ধরি, হাসপাতালের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা বা রোগীদের সেবা প্রদান করা। স্কুল কলেজ
প্রতিষ্ঠানের এখানে মূল উদ্দেশ্য কি? ছাত্রছাত্রীদেরকে শিক্ষা প্রদান করা, মুনাফা অর্জন করা নয়। এতিমখানার মূল উদ্দেশ্য কি? যারা এতিমরা রয়েছে তাদেরকে সেবা প্রদান করা, তাদেরকে কল্যাণ করা, তাদের উদ্দেশ্য অর্জন করা নয়। সাগর বাবা, চুলগুলো নিয়ে একটু ইয়ে করিও না, হ্যাঁ? আচ্ছা, এরপরে দেখো আমরা এতিমখানা দেখলাম, ঠিক আছে। এরপর আমরা মাদ্রাসায় দেখি, মাদ্রাসার মূল উদ্দেশ্য কি? মাদ্রাসার যারা ওখানের মধ্যে যারা শিক্ষার্থী আছে তাদেরকে শিক্ষা প্রদান করা। মাদ্রাসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, ঠিক আছে। তাহলে এই যে আমরা অব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছি, এদের মূল উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি মুনাফা অর্জন করা নয়। এবার চলে আসি আমরা একটু তাহলে অব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের আসলে কিভাবে যে অর্থায়নটার কথা বলছে, যে অব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা অর্থায়ন ঘটছে, ওই অর্থায়নটা আসলে কিভাবে ঘটতেছে এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। তোমরা কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? না স্যার, লোডিং হচ্ছে স্যার। হ্যাঁ, অব্যবসায়িক প্রতিষ্ঠানের ইংরেজি নাম হচ্ছে নন বিজনেস, এবং এই নন বিজনেস ফাইন্যান্সকে আমরা কিভাবে, নন বিজনেস ফাইন্যান্সটা হচ্ছে বা অব্যবসায়ী অর্থায়নটা কিভাবে হচ্ছে আমরা একটু দেখব। আমরা এখানে একটা প্রতিষ্ঠান কল্পনা করি, আমরা ধরে নিই এটা একটা মাদ্রাসা, ঠিক আছে। তাহলে মাদ্রাসা একটা অব্যবসায়িক প্রতিষ্ঠান আমরা জানি। তাহলে অব্যবসায়িক প্রতিষ্ঠান যেহেতু অর্থায়ন করে, দ্যাট মিনস অর্থায়ন করলেই কিন্তু তার দুইটা হাত থাকবে, মানে দুইটা পাশ থাকবে, এটা আমরা আগেই পড়ছি, তাই না? দুইটা পাশ অবশ্যই থাকবে তার। এবার আসো তার এই দুইটা পাশে সে কি কি কাজ করতেছে আমরা দেখি। অব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা জানি এই হাতে তারা অর্থ সংগ্রহ করে বা তহবিল সংগ্রহ করে। দেখো একটা মাদ্রাসার মধ্যে অনেকগুলো স্টুডেন্ট থাকে। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি বা মাদ্রাসায় আমরা যারা দেখছি, ওই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের থেকে অনেক সময় খুব যৎসামান্য একটা বেতন নেওয়া হয় প্রতি মাসে, ওটা তাদের তহবিলের একটা উৎস ধরে নিলাম। এরপর হচ্ছে, হ্যালো স্যার, ক্লাসে অবস্থান করছো, একটু বোঝার চেষ্টা করিও। তুমি কথা বলতে চাচ্ছ, ইটস ওকে, সমস্যা নাই, মাইক্রোফোনটা অফ করে কথা বলো, বাকিদের ডিস্টার্ব করিও না। বাকিদের ডিস্টার্ব করার কোনো রাইট তোমার নেই, ওকে? ক্লাসের কনসেন্ট্রেশন ব্রেক করিও না। যেটা বলছিলাম, তাহলে দেখো এই যে এতিমখানাটা আছে বা এই যে মাদ্রাসাটা আছে, তাদের প্রথম কাজটা কি হলো, যে ওই মাদ্রাসাতে যারা পড়ছে শিক্ষার্থীরা তাদের কাছ থেকে একটা বেতন নিল, এটা একটা উৎস। এর পরেরটা যেটা আসছে সেটা হচ্ছে সমাজের কিছু বিত্তবান ব্যক্তি, মানে সম্পদশালী কিছু ব্যক্তি আছে, তারা ডোনেশন প্রদান করছে, সেখান থেকে তাদের একটা সংগ্রহ হলো টাকা। এরপরে গভর্নমেন্টে হয়তোবা কিছু টাকা প্রদান করে, অনেক সময় মাদ্রাসাদের জন্য কিছু টাকা প্রদান করে, ধরে নিলাম এটাও একটা উৎস, ঠিক আছে। তাহলে দেখো এই ধরনের কয়েকটা উৎস থেকে তারা অর্থ সংগ্রহ করতেছে, তাদের যে তহবিলটা দরকার ওই তহবিলটা তারা কি করতেছে, সংগ্রহ করতেছে। এখন আমি ধরে নিলাম তাদের ওই তহবিলটা সংগ্রহ হলো, ধরে নিলাম 100 টাকা, দ্যাট মিনস তারা 100 টাকা সংগ্রহ করছে, দ্যাট মিনস তাদের তহবিল সংগ্রহের পাশটা ক্লিয়ার। এবার আসি তারা ইনভেস্টমেন্টে যাবে। এখন ইনভেস্টমেন্ট কোথায়? তারা নিশ্চয়ই বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করবে না, তারা ওই যে মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তাদের কল্যাণের জন্য ইনভেস্ট করবে। তাদের কল্যাণের প্রথম বিষয় হচ্ছে ভালো ভালো টিচার নিয়োগ করা, যারা মাদ্রাসায় ভালো করে শিক্ষাদান করতে পারবে। তো টিচারগুলোকে নিশ্চয়ই একটা বেতন দিতে হবে, তারা প্রথমে সেই জায়গায় ইনভেস্ট করতেছে। এরপরে হচ্ছে মাদ্রাসায় যে শিক্ষার্থীগুলো আছে বা এতিমখানায় যে শিক্ষার্থীগুলো আছে তাদের খাবার দাবারের একটা তারা ব্যবস্থা করলো, সেটা একটা তাদের বিনিয়োগের উৎস ধরলাম। এরপরে তাদের জন্য একটা সুন্দর একটা হয়তো বা শিক্ষার ক্লাসরুম তৈরি করতে হচ্ছে, সেটার জন্য একটা তাদের খরচ ধরলাম। এরপরে তাদের কাপড় চোপড়ের জন্য হয়তো এবারে তাদেরকে কাপড় চোপড় দিবে, সামনে ঈদ বা যে কোনো একটা প্রোগ্রাম, তাদেরকে একটা কাপড় চোপড় দিবে, এটা একটা তাদের বিনিয়োগের কেন্দ্র ধরলাম। তাহলে দেখো এইখানে আমরা যে প্রসেসটা টোটালটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মাদ্রাসা, এই যে অর্থায়নের আমাদের যে দুইটা পার্ট আমরা দেখছি, যে একটা পার্টে তারা অর্থটা সংগ্রহ করে, তহবিলটা সংগ্রহ করে, আর একটা পার্টে তারা বিনিয়োগ করে। এখন বিনিয়োগ বলতে যে ওয়ার্ডটা, বিনিয়োগটা অনেকটা কমার্শিয়াল ওয়ার্ড আমরা জানি। বিনিয়োগ মানে যেখানে মুনাফা অর্জন হয় সেটা বিনিয়োগ বলি, কিন্তু এইসব জায়গায় তুমি বিনিয়োগ ওয়ার্ড মানে কমার্শিয়াল না। বিনিয়োগ করলেই যে তোমার মুনাফা অর্জন হইতে হবে এমন কোনো কথা নাই। এইখানেও তুমি বিনিয়োগ করতে পারছো, এখানেও বিনিয়োগ ওয়ার্ডটা ব্যবহার করতে পারো, যদিও এখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই। তাহলে তুমি বলতে পারো যে এই যে এইখান থেকে আমরা বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করছি এবং আবার ওদের জনকল্যাণের কারণে, মানে হচ্ছে যে ওদের কল্যাণ করার জন্য বা প্রতিষ্ঠানে যারা আছে তাদের কল্যাণের জন্য কি করছে, বিনিয়োগ করতেছে। তাদেরকে আমরা এই জায়গায় নন বিজনেস ফাইন্যান্স বলছি। প্রসেসটা কি ক্লিয়ার সবার কাছে? ভেরি গুড, ভেরি গুড। কোনো সমস্যা হলে আমাকে একটু রেসপন্স করবা, উইদাউট ইট তোমরা একটু মানে হচ্ছে আমাকে একটু হেল্প করার চেষ্টা করো, দেখবা ক্লাসটা স্মুথলি যাবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা দেখো,
অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন দেখতে পাচ্ছ? লোডিং দিচ্ছে স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি তাহলে শুরু করি। এবার আসো, আমি এতক্ষণ যে চার্ট মানে হচ্ছে অঙ্কনটা দেখালাম, এটা তোমার মাথায় ভিজুয়ালাইজ করবা, আর এখানে প্রত্যেকটা কথার সাথে তুমি ম্যাচিং করার চেষ্টা করবা ওই চার্টটা। মানে আমি এতক্ষণ যে ড্রয়িংটা করছি, যদি কোথাও না বুঝতে পারো আমাকে বলবা যে স্যার এই জায়গায় বুঝি নাই। অবশ্যই প্রতিষ্ঠানের যেমন হাসপাতাল, এতিমখানা ইত্যাদি তহবিল সংগ্রহ, তহবিল সংগ্রহ আমরা দেখেছিলাম, এবং এর সুষ্ঠু ব্যবহার, সুষ্ঠু ব্যবহার মানে তাদের জন্য যেই অর্থটা খরচ করতেছে, সুষ্ঠু ব্যবহার করার প্রক্রিয়াকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন বলে। সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে, সংস্থান থাকে যাদের মূল উদ্দেশ্য, দেখো ব্যবসায়িক প্রতিষ্ঠান হলে এখানে মানব কল্যাণ না লিখে এখানে মুনাফা অর্জন লিখতো, কিন্তু এখানে লিখছে এখন মানব কল্যাণ বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবা প্রদান, মুনাফা অর্জন করা নয়। ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেরকম মুনাফা অর্জন, এখানে কিন্তু সেটা নয়। এখানে মূল উদ্দেশ্য কি? মানব কল্যাণ করা, দরিদ্র ও বঞ্চিত মানুষদের সেবা প্রদান করা। এই এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ প্রয়োজন আছে, এবং সেই অর্থের দক্ষ ব্যবস্থাপনা, একটু ভালো করে খেয়াল করো, দক্ষ ব্যবস্থাপনা। একজন রিক্সা চালক কিন্তু খুব ভালো ইনকাম করে, প্রতিদিন যদি সে 500 টাকা ইনকাম করে, সে কিন্তু মাসে 15,000 টাকা ইনকাম করতেছে, কিন্তু সে যেভাবে লাইফ লিড করে এটা কিন্তু 15,000 লাইফ লিড না। সে ইচ্ছে করলে, সে যদি ম্যানেজমেন্ট জানতো, সে অনেক ভালো লাইফ লিড করতে পারতো। সে কি করে, 100 টাকা ইনকাম করলে সে চায়ের দোকানে বসে চা, বিড়ি, সিগারেট, নাস্তা টাস্তা করে সে সেখান থেকে 60 টাকা খরচ করে ফেলছে। আরো 100 টাকা ইনকাম করলে সে আবার বসে আবার 60 টাকা খরচ করতে পারতেছে। সে কিন্তু এটা দক্ষ ম্যানেজমেন্ট করতেছে না। সে যদি, যেমন আমরা যারা শিক্ষিত লোক, তাদের ইনকাম কম হলো আমরা একটা স্ট্যাটাস মেনটেন করতে পারি, ঠিক আছে, মোটামুটি আমরা একটা সুন্দর ম্যানেজমেন্ট করতে পারি। কেন? আমরা শিক্ষিত বিধে আমাদের ম্যানেজমেন্ট সেন্সটা ভালো, আমরা দক্ষভাবে ম্যানেজমেন্ট করতে পারি। ঠিক একইভাবে বলা হচ্ছে এই সকল প্রতিষ্ঠানেও দক্ষ ম্যানেজমেন্টের একটা দরকার আছে। তুমি কোন খরচটা আগে করতে হবে, কোন খরচটা পরে করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। আবার কোন খরচটা না করলেও চলবে, এটাও তোমাকে বুঝতে হবে। এটাকেই বলা হয় দক্ষ ম্যানেজমেন্ট এখানে মধ্যে। এই ক্ষেত্রে অর্থায়নের ভূমিকা হচ্ছে অর্থ সংগ্রহের উৎস নিশ্চিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে। মাইক্রোফোন অফ করেন এভরিবডি, মাইক্রোফোন অফ করেন। সংগ্রহের উৎস নিশ্চিতকরণ এবং তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবামূলক, দেখো, সেবামূলক উদ্দেশ্যকে সফল করা, মুনাফা অর্জনের উদ্দেশ্যকে সফল করা নয়। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে সবকিছু করে যাতে তারা তাদের যে সেবা প্রদানের একটা মনোভাব, এতিমখানায় সেবা প্রদান করা, মাদ্রাসায় সেবা প্রদান করা, অথবা হাসপাতালে সেবা প্রদান করা, এই উদ্দেশ্যটাকে তাদেরকে সফল করতে হবে। উদাহরণস্বরূপ একটি হাসপাতাল মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান নয়, তবে এইসব প্রতিষ্ঠানের অর্থের প্রয়োজন আছে। বিভিন্ন অনুদানের মাধ্যমে তারা অর্থ সংগ্রহ করে, সংগ্রহিত অর্থ ব্যয় করা হয় হাসপাতালের বিভিন্ন উন্নয়নে। তাই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থের উৎস নিশ্চিতকরণ এবং উদ্দেশ্য অর্জনে এই যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করা। বুঝতে পারছো অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নটা? জি স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে বলো, আমি 10 মিনিট হোল্ড করছি, কারো কোনো সমস্যা থাকলে বলবা, উইদাউট ইট রেসপন্স করার দরকার নেই, ইফ এনিবডি। ওকে, আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নাই। তাহলে এবার আমি নেক্সট টপিকে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ব্যবসায়িক অর্থায়ন। আমরা দেখবা প্রথম ক্লাসে, একেবারে ফার্স্ট ক্লাসে আমরা অর্থায়নের সংজ্ঞাটা পড়ছিলাম, ঠিক আছে। অর্থায়নের সংজ্ঞার মধ্যে আমরা পড়েছিলাম এই ধরনের যে আমাদের তাও ওখানে 2টা পার্ট ছিল, এবং 2টা পার্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একটা পার্ট থেকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস থেকে টাকা সংগ্রহ করতেছি। আরেকটা পার্টে আমি 4টা অপশন দেখিয়েছিলাম, এ কোম্পানি, বি কোম্পানি, সি কোম্পানি, ডি কোম্পানি, এবং লাস্টে আমি আরেকটা কোম্পানি দেখিয়েছিলাম, ই কোম্পানি। যে আমরা সবাই বলছিলাম যে আমরা ডি কোম্পানিতে ইনভেস্ট করব, কিন্তু আমি লাস্টে তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ডি কোম্পানিতে ইনভেস্ট না করে আমাকে ই কোম্পানি খুঁজতে হবে। কেন? কারণ আমাদের ব্যবসায়িক অর্থায়নের ক্ষেত্রে একটা বিষয় আছে, যেটা হচ্ছে মুনাফা অর্জন করা। আমরা দেখছিলাম ওই ক্ষেত্রে, সবার মনে আছে ওই চারটা, ওই ইনফরমেশনগুলো মাথায় আছে, ভিজুয়ালাইজ করতে পারছো আমি এখন যে কথাগুলো বলছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ভিজুয়ালাইজ করতে পারলে নিশ্চয়ই এটাও মনে আছে যে আমরা যে উৎসগুলো থেকে টাকা সংগ্রহ করেছিলাম সেই উৎসগুলোর একটা খরচ ছিল, মানে তাদেরকে একটা সুদ দিতে হইতো। ওই সুদের হারটা আমরা কত বলছিলাম বলতো?
মানে আমরা অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস থেকে যাদের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলাম তাদেরকে আমি একটা সুদের হার দিতে হবে বলছিলাম। মনে আছে কারো কত পার্সেন্ট বলছিলাম কোনো উদাহরণে? আচ্ছা আমি একটু হেল্প করছি। তাদেরকে আমরা বলছিলাম যে তাদেরকে আমরা 10% করে সুদ দিতে হবে, ঠিক আছে? তারা যে আমাদেরকে, আমি দেখাইছিলাম একটা উৎস থেকে আমি 40 টাকা সংগ্রহ করছি আর একটা উৎস থেকে আমি 60 টাকা সংগ্রহ করছি, মোট 100 টাকা, এবং তার বিপরীতে বছর শেষে আমাকে 10 টাকা সুদ দিতে হবে তাদেরকে। এখন এই যে 10 টাকা সুদ দিতে হচ্ছে, আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, হ্যাঁ তোমরা হয়তো বা ভুলে গেছো, আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের মনে পড়বে। বোর্ডটা আসছে? বোর্ড আসছে? লোডিং হচ্ছে। হ্যাঁ আসছে। আচ্ছা, আমি সেই ক্ষেত্রে দেখাইছিলাম যদি এই জায়গায় আমাদের ফাইন্যান্সের বিষয়টা থাকতো তাহলে আমাদের ফাইন্যান্সের ক্ষেত্রে এই ধরনের দুইটা কি ছিল, হাত ছিল, এবং আমি দেখাইছিলাম এই ক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে আমরা দুইটা উৎস থেকে টাকা সংগ্রহ করছিলাম, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বাহ্যিক উৎস, দুইটা উৎস। এবং অভ্যন্তরীণ উৎস থেকে আমি দেখাইছিলাম যে আমি 40 টাকা সংগ্রহ করছি, এবং বাহ্যিক উৎস থেকে আমি দেখাইছিলাম যে আমি 60 টাকা সংগ্রহ করছি। মোট আমি সংগ্রহ করছি দেখাইছিলাম 100 টাকা। এখন আমি বলছিলাম এই যে এরা 60 টাকা দিল এবং এরা 40 টাকা দিল, এরা নিশ্চয় আমাকে ফ্রি টাকা দিবে না, এরা নিশ্চয় তার বিপরীতে একটা সুদ চাইবে, মুনাফা চাইবে। এখন আমি ধরে নিলাম যে এই 100 টাকার বিপরীতে আমাকে 10% মুনাফা দিতে হচ্ছে। 10% মানে কি? 10% মানে হচ্ছে 100 টাকায় 1 বছরে 10 টাকা, মানে তাদেরকে যে আমি 10 টাকা বাড়তি টাকা দিতে হবে, এই জন্য নিশ্চয়ই আমাকে এই 100 টাকা বিনিয়োগ করতে হবে। এখন আমি এমন জায়গায় বিনিয়োগ করব, মানে হচ্ছে আমি এমন একটা প্রকল্প নির্ধারণ করতে হবে যেখানে আমি এই 10 টাকার চেয়েও বেশি ইনকাম করতে পারবো। আমি যদি এইখান থেকে 10 টাকা ইনকাম করি আবার এদেরকে 10 টাকা দিয়ে দিই, তাহলে মাঝখানে কিন্তু আমার কোনো প্রফিট থাকছে না। তাহলে আমাকে এমন একটা উৎস সংগ্রহ চিন্তা করতে হবে যেখান থেকে আমি অন্তত 11, 12, 13% পাবো, এবং মাঝখানে আমার এই যে 10 টাকা দেওয়ার পরে আমার মাঝখানে অন্তত 1 টাকা, 2 টাকা বা 3 টাকা আমার প্রফিট থাকবে, যেটা আমার প্রফিট গেইন হবে। মানে তখন আমি এটাকে বিজনেস ফাইন্যান্স বলতে পারবো, কারণ বিজনেসের তো মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। তো মুনাফা অর্জনই যদি না হয় তাহলে বিজনেসের এখানে অর্থায়নের বিষয়টা কেমনে দাঁড়ালো? তাই বলে যে স্যার লস হবে না বা সবসময় যে মুনাফা হবে আমি সেটা বলছি না, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য অর্জন করার জন্য আমাদের সবসময় প্রচেষ্টা থাকতে হবে। এটাকে আমি বিজনেস ফাইন্যান্স বলছিলাম বা ব্যবসায়িক অর্থায়ন বলছিলাম বা অর্থায়ন বলেছিলাম। তো এই ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এভাবে পড়ছিলাম অর্থায়নের, যে বিভিন্ন উৎস থেকে, এই যে বিভিন্ন উৎসটা দেখতে পাচ্ছি, বিভিন্ন উৎস থেকে সংগ্রহিত তহবিল, আমরা সর্বোৎকৃষ্ট প্রকল্প একটা ওয়ার্ড ইউজ করেছিলাম। কেন? কারণ আমি এখানে ই প্রকল্প দেখাচ্ছি, কিন্তু আমি তখন ওখানে এ প্রকল্প, বি প্রকল্প, সি প্রকল্প, ডি প্রকল্প, এই ধরনের 4টা প্রকল্প দেখানোর পরে ই প্রকল্প দেখিয়েছিলাম। এবং আমি বলছি সর্বোৎকৃষ্ট কেন? কারণ এটাতে ইনভেস্ট করলে আমার সবচেয়ে বেশি মুনাফা হচ্ছে এবং আমার মুনাফা থাকতেছে আবার। তাহলে সর্বোৎকৃষ্ট প্রকল্পে বিনিয়োগ সংক্রান্ত প্রক্রিয়াকে আমরা ফিন্যান্স বলছিলাম। এটা আমরা দেখছিলাম, তাই তো স্যার, তাই না? মনে আছে? জি স্যার। আচ্ছা, যদি মনে থেকে থাকে তাহলে আমরা এবার চলে আসি একটু, তাহলে এবার আমরা চলে আসি আমাদের ফিন্যান্স যে বুকের ক্ষেত্রে, এই ফিন্যান্স বুকে চলে আসি আমরা। দেখো লোডিংটা শেষ হলে আমাকে রেসপন্স করো। এসছে? আচ্ছা। ব্যবসায়িক অর্থায়ন, ব্যবসায়িক অর্থায়ন বলতে একটি ব্যবসার সুষ্ঠুভাবে পরিচালনা করতে কি পরিমাণ মূলধনের প্রয়োজন, কোন কোন উৎস হতে তা সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে তা বোঝায়। না বুঝলে একটু বলি। ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে তহবিল সংগ্রহ ও লাভজনক খাতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায় অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বরূপ হচ্ছে ব্যবসায় অর্থায়ন। মানে আমরা এতক্ষণ ধরে অর্থায়ন, এই যে পারিবারিক অর্থায়ন করলাম, সরকারি অর্থায়ন করলাম, অব্যবসায়িক অর্থায়ন করলাম, এখন ব্যবসায়িক অর্থায়ন পড়ছি। বলছে সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে এখন যেটা পড়ছি সেটা ব্যবসায়িক অর্থায়ন। ব্যবসা প্রতিষ্ঠান বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, খুব বেশি ইম্পর্টেন্ট, ব্যবসা হতে হলে তোমাকে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে বোঝায়। ফলে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তা ব্যবসায়িক অর্থায়ন বলে। তো ব্যবসায়িক অর্থায়নকে আমরা বেসিক্যালি এই জায়গায় 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এক মালিকানা ব্যবসা, আগেও পড়ছি, যেটাকে ইংলিশে বলা হচ্ছে সল প্রপ্রিয়েটরশিপ বিজনেস। অংশীদারি ব্যবসা, যেটাকে আমরা পার্টনারশিপ বিজনেস বলছি, এবং যৌথ মূলধনী ব্যবসা, যেটাকে আমরা জয়েন্ট স্টক কোম্পানি বলছি।
এক মালিকানা ব্যবসা হচ্ছে বেসিক্যালি একজন মাত্র মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠা করে এবং মুনাফা অর্জন করতে শুরু করে, তহবিল সংগ্রহ, ডিসিশন মেকিং, লাভ ক্ষতি গ্রহণ, রিস্ক গ্রহণ সব যদি ওই ব্যক্তি করে, তখন আমরা সেটাকে এক মালিকানা ব্যবসা বলছি। আর যদি মালিক যদি 2 জন হয়, সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ যদি 20 জন হয়, এবং যদি ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 10 জন হয়, সেই ক্ষেত্রে আমরা সেটাকে অংশীদারি ব্যবসা বলছি। এবং অংশীদারি ব্যবসা আইন কত সাল ছিল মনে আছে? না স্যার, একজনেরও মনে নাই? জানি স্যার 1932 সালে। ভেরি গুড, 1932 সাল। ভেরি গুড, সবাই একটু মাথায় রাখবা। অংশীদারি আইন হচ্ছে 1932 সাল। সর্বনিম্ন সদস্য সংখ্যা কত বললাম? 2 জন। সর্বোচ্চ কত বললাম? 20 জন। ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ কতজন বললাম? ভেরি গুড, 10 জন। ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন। আর শুধুমাত্র অংশীদারি ব্যবসা বললে, ব্যাংকিং ব্যবসা বলে নাই, শুধুমাত্র মানে হচ্ছে শুধু অংশীদারি ব্যবসা বললে তখন হচ্ছে 20 জন। আর যদি বলা হয় অংশীদাররা 20 জনের থেকে যদি বেশি হয় হবে না, তাহলে সেটা অংশীদারি ব্যবসা হবে না। অংশীদারি আইনেই বলছে 20 জনের অতিরিক্ত তুমি নিতে পারবা না। ঠিক আছে? 20 জনের বেশি হলে এটা যৌথ মালিকানা হয়ে যাবে? না না, যৌথ মালিকানা হবে না। যৌথ মালিকানার জন্য আরো কিছু ক্রাইটেরিয়া আছে, এটা আমরা পড়বো বা ম্যানেজমেন্টটা তোমরা জানবা। যৌথ মালিকানার জন্য তোমাকে নিবন্ধন করতে হবে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, ওটা আবার অন্য ব্যবসাতে চলে যাচ্ছে। 20 জনের অতিরিক্ত তুমি নিতেই পারবা না। তাহলে দেখো, এবার আসো যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে আমাদের সাল কত ছিল? কত সালের আইন? ভেরি গুড, 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, তাহলে এই 3টা প্রতিষ্ঠান নিশ্চয় অর্থায়নের প্র্যাকটিসটা করে থাকে। এই অর্থায়নের প্র্যাকটিসটা আমরা একটু দেখি। এক মালিকানা ব্যবসা। সাউন্ড আসছে বাবু? সাউন্ড আসছে, একটু কমাই ফেলো। হ্যাঁ, স্পিকারটা একটু অফ করে রাখি। আচ্ছা দেখো, এক মালিকানা ব্যবসায়ের অর্থায়নটা কি বলছে আমরা একটু দেখি। বলা হচ্ছে এক মালিকানা ব্যবসা, তুমি একদম মানে বলার সাথে সাথে তুমি মাথায় চিন্তা করো যে একটা, মনে করো পানের দোকান বা একটা মুদির দোকান, কিভাবে চিন্তা করতেছে দেখো। যে ব্যবসায়ে একজন মাত্র মালিক, তাকে এক মালিকানা ব্যবসা বলে। বাংলাদেশের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত ছোট প্রতিষ্ঠান, যা এক মালিকানা বা অংশীদারি কারবার হিসেবে গঠিত। উদাহরণস্বরূপ বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্প, গ্রামেগঞ্জের হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসা, মুদি দোকান, সেলুন, বুটিক শপ ইত্যাদি এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এক মালিকানা প্রতিষ্ঠানের অর্থায়নের উৎস হলো মালিকের নিজ মূলধন, মুনাফা, আত্মীয় স্বজন থেকে গৃহীত ঋণ। তাহলে এতটুকু পর্যন্ত আমরা অভ্যন্তরীণ উৎস দেখতে পাচ্ছি, এতক্ষণ যেগুলো বলছে ঋণ পর্যন্ত। কিন্তু যখন আমাদেরকে বললো ব্যাংক অথবা গ্রামীণ মহাজন, এরা হচ্ছে আবার বাহ্যিক উৎস। তাহলে এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস এই দুইটা থেকে সুদের ভিত্তিতে ঋণ নিতে পারবে, গ্রহণ করে। এক মালিকানা প্রতিষ্ঠানে লাভ হলে মালিকটা একাই ভোগ করে, কাউকেই দিতে হয় না, নিজে খেয়ে ফেলতে পারে। আবার ব্যবসায়ে লোকসান হলে ক্ষতিপূরণের জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তিও ব্যবহৃত হয়। আমি কি বুঝতে পারছি? এক মালিকানা ব্যবসায় অর্থায়নটা ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড মোর্শেদ, চলে আসো নেক্সট। অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠান। বলা হচ্ছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বলার সাথে সাথে তুমি কি চিন্তা করবা, যে তোমরা 5 জন বন্ধু মিলে একটা দোকান দিছো, এবং দ্যাট মিনস তুমি আর এক মালিকানার মধ্যে নাই, এবার তুমি চলে আসছো অংশীদারির মধ্যে, এবং তোমাদের একটা আইন আছে। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে কোনো আইন নেই, তোমার থেকে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবা। কিন্তু এখানে একটা আইন আছে, অংশীদারি ব্যবসা মানে 1932 সালের আইন অনুযায়ী, এবং এখানে একটা চুক্তি থাকবে, মানে একটা লিখিত ডকুমেন্ট থাকবে, যে কে কত টাকা দিবে, কে কতটুকু কাজ করবে, কে কত টাকা নিয়ে যাবে, এগুলো সব ওখানে লেখা থাকবে। তাহলে দেখো, একাধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করলে তাকে অংশীদারি ব্যবসায়ী বলে। এরূপ ব্যবসায়ে সদস্য সংখ্যা থাকে সাধারণত 2 থেকে 20 জন। অংশীদারি প্রতিষ্ঠানে, এগুলো তোমরা বাসায় যখন আবার পড়বা এগুলো দাগাই ফেলবা। আমি কিন্তু নেক্সট ক্লাসগুলোতে দেখবো দাগানো হয়েছে কিনা, বাসায় পড়ছো কিনা। অংশীদারি প্রতিষ্ঠানে সাউন্ড 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 অফ করো। স্যার আপনি মিউট করে দেন স্যার সবাইকে। প্রীতম কান্তি নাথ, স্পেশালি আপনি মনে হচ্ছে এখন পর্যন্ত টেকনোলজিক্যাল অনেক কিছু বুঝেন না। ঠিক আছে, প্রীতমকে বলছি, তুমি মনে হয় টেকনোলজিক্যাল অনেক কিছু এখনো বুঝো না। একটু ক্লাসের মধ্যে থাকলে, আমি তোমার কাছ থেকে কয়েকদিন আমি ডিস্টার্ব ফিল করেছি, আজকেও আবার অ্যাগেন ডিস্টার্ব ফিল করছি। আমাদের বাসায় অনেক রকমের কথাবার্তা থাকতেই পারে,
কিন্তু এই বিষয়গুলো আমাদের যখন হাউসে চলে আসবে তাহলে মানে বিষয়টা সবার কাছে একটু দৃষ্টিকটু দেখাই বা শ্রুতিকটু দেখাই, ঠিক আছে? সো একটু ম্যাচিউর হওয়ার চেষ্টা করি আমরা আমাদের কার্যক্রমগুলো, কারণ আমরা তো কেউ কাউকে দেখতে পাচ্ছি না। সো আমাদের কার্যক্রমগুলোর মাধ্যমে আমাদের স্মার্টনেসটা এখন প্রকাশ পাবে। হ্যাঁ, সো তোমার বাসায় যদি কোনো সাউন্ড থাকে তুমি অবশ্যই চেষ্টা করবা তুমি মিউট করে তুমি সারাদিন কথা বলো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু মিউট না করে তুমি বাকিদেরকে ডিস্টার্ব করিও না প্লিজ। হ্যাঁ, আর সেকেন্ডলি হচ্ছে আজকে আরো একটা ঘটনা ঘটছে। প্রীতম, প্রীতম আমাকে শুনতে পাচ্ছ? প্রীতম আমাকে শুনতে পাচ্ছ তুমি? এখন সাউন্ড নাই স্যার। আচ্ছা ঠিক আছে, প্রীতমের সাথে আমি পার্সোনালি একটু কথা বলবো, সমস্যা না, আশা করে সে বুঝতে পারছে না ওই কারণে আপনি সে সবাইকে মিউট করে দেন স্যার। হ্যাঁ তাহলে সমস্যা হয়ে নেই। যাবে। আচ্ছা সমস্যা নেই, কেউ আর ডিস্টার্ব করছে না তো, আমার বাচ্চাগুলো খুবই ভালো। ঠিক আছে, প্রীতম হয়তো বা এখনো মানে টেকনোলজিক্যাল ভাবে একটু অ্যাডভান্স হতে পারেনি বা ইমেচিউর, ওই কারণে হয়তো বা বুঝতে পারছে না। আশা করি ও ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। সবাই মিলে একটু সবাইকে হেল্প করবা। হ্যাঁ, আমরা রিয়েক্ট করে লাভ নেই, আমরা সবাই মিলে সবাই একটু হেল্প করি। তবে আমি খুবই খুশি তোমাদের ব্যবহার এবং তোমাদের সব কিছু মিলে। ঠিক আছে, পার্সোনালি আমি তোমাদের ক্লাস টিচার এবং আমি পার্সোনালি এখন পর্যন্ত খুশি। চেষ্টা করবা কলেজের যেদিন কলেজ থেকে বিদায় নিবা সেই দিনটাও যাতে আমি এভাবে তোমাদেরকে নিয়ে বলতে পারি যে আমার এই স্টুডেন্টগুলো, ঠিক আছে, খুবই ভদ্র, তাদের বিহেভিয়ার, তাদের টোটাল অ্যাটিটিউড খুবই ভদ্র মানের। হ্যাঁ, আমি যাতে সকলকে বলতে পারি এবং তোমার সাথে যাতে আমার ইন ফিউচারে কলেজ ত্যাগ করার পরেও ইন ফিউচারে ভালো একটা সম্পর্ক থাকে। এখন আমাদের বিগত বছরের স্টুডেন্টগুলো এখন আমাদের কলেজে আসে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে, একটা ভালো সম্পর্ক। ঠিক আছে, আশা করছি তোমাদের সাথেও সবসময় এটা থাকবে। সো চলে আসো, আমরা আমাদের কথাবার্তায় চলে আসি নেক্সট কথাতে। এবার চলে আসো অংশীদের ব্যবসা। তাহলে অংশীদারি ব্যবসায় আমরা যেটা দেখছিলাম, আমি একটু থার্ড লাইনে চলে আসি। অংশীদারি প্রতিষ্ঠানে চুক্তি অনুযায়ী অংশীদারদের মূলধন সংগ্রহ করতে হয় এবং সেই অনুযায়ী অংশীদারদের মধ্যে লাভ লোকসান বণ্টিত হয়। এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে তহবিল সংগ্রহের উৎস মালিকের নিজস্ব তহবিল। যেহেতু ওখানের মধ্যে 5 জন ব্যক্তি আছে, 5 জন বন্ধু মিলে তোমরা শুরু করছো, তাহলে তাদের নিজের সবার পকেট আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার আছে। সো মুনাফা, তারপর হচ্ছে আত্মীয় স্বজন থেকে গৃহীত ঋণ, আবার তারা ব্যাংক থেকে ঋণ নিতে পারে, গ্রামীণ মহাজন থেকে ঋণ নিতে পারে। গ্রামীণ মহাজন তো আশা করে চেনো, ওই গ্রামে কিছু কিছু ব্যক্তি আছে যাদের জমি জমা বেশি, টাকা পয়সা ভালো, তাদের কাছ থেকে সবাই ঋণ নেয়, ওদেরকে মহাজন বলা হয়। ঠিক আছে, সুতরাং আসছি একটু মিনিট। না না না, একটু আমি ক্লাস শেষ করি। সুতরাং নিজস্ব তহবিল বিনিয়োগ করে এর যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করে মুনাফা অর্জন করাই এই ধরনের প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের মূল উদ্দেশ্য। তাহলে দেখো বিষয়টা কি ক্লিয়ার কিনা তোমাদের কাছে? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ভেরি গুড। জি এরপরে স্যার। চলে আসো, আমরা কোম্পানি সংগঠন করছি 1994 সালের আইন অনুযায়ী। এই কোম্পানিকে আমরা যৌথ মূলধনী কোম্পানি বলছি। ওদের অর্থায়নটা কেমন ঘটবে? আমরা লাস্ট ক্লাসগুলোতে পড়েছিলাম যে আমাদের অন্যান্য ব্যবসাগুলো যেমন এক মালিকানা বা অংশীদারি নিজের পকেট থেকে টাকা সংগ্রহ করতে পারলেও যৌথ মূলধনী অভ্যন্তরীণ ক্ষেত্রে কিন্তু নিজের পকেট বলে কিছু নাই। তারা দুইটা উৎস থেকে টাকা সংগ্রহ করতে পারে, একটা হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে, আর একটা হচ্ছে তারা সংরক্ষিত তহবিল বা বন্টন, যেই জমাকৃত তহবিল থাকে, মুনাফা থাকে, সেখান থেকে টাকা সংগ্রহ করতে পারে। তাহলে একটু দেখি, যৌথ মূলধনী কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া এক মালিকানা ব্যবসা ও অংশীদারি ব্যবসা থেকে ভিন্ন বলছে। কারণ কি, ওরা নিজের পকেটে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে সংগ্রহ করতে পারে, কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে সেটা সম্ভব না। তাহলে তারা কি সম্ভব? যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রধান উৎস হলো শেয়ার বিক্রয় বা শেয়ার মূলধন। শেয়ার বিক্রয় করেই তারা টাকা সংগ্রহ করতে পারে। অর্থাৎ শেয়ার বিক্রির মাধ্যমে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান মূলধন সংগ্রহ করে। বলা হচ্ছে শেয়ার ছাড়াও তারা বন্ড এবং ডিবেঞ্চার বিক্রি করেও যৌথ মূলধনী কোম্পানি ব্যবসা সংগ্রহ করতে পারে। তবে বন্ড এন্ড ডিবেঞ্চার তাহলে স্যার আপনি বললেন না কেন? আপনি তো বললেন শেয়ার বললেন আর জমাকৃত মুনাফা বললেন বা সংরক্ষিত মুনাফা বললেন। ওই শেয়ার, বন্ড ডিবেঞ্চার তো একবারও উচ্চারণ করতে শুনি নেই। উচ্চারণ করি নেই কারণ তোমাদেরকে বলার সময় আমি বারবার বলছিলাম অভ্যন্তরীণ উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে শেয়ার আর একটা হচ্ছে জমাকৃত তহবিল। কিন্তু তোমাদেরকে বাহ্যিক উৎস তো বলি নাই, বাহ্যিক উৎস হচ্ছে বেসিক্যালি বন্ড এবং ডিবেঞ্চার বা দীর্ঘমেয়াদী উৎস। বন্ড এবং ডিবেঞ্চার কিন্তু দীর্ঘমেয়াদী উৎস। এখন স্যার বন্ডের ডিবেঞ্চার নিয়ে তো কখনো কথা বললেন না, এটা কি জিনিস স্যার? এটা একটা পেপার, যে পেপারটা এটা একটা ঋণ, ঋণ নেওয়ার জন্য একটা পত্র, ঋণপত্র, হ্যাঁ, যেটা দীর্ঘমেয়াদী।
তো স্যার এখানের মধ্যে দুইটাই কি ঋণপত্র? হ্যাঁ, মানে ঋণপত্রকেই আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বন্ড আর একটা হচ্ছে ডিবেঞ্চার। এবং এটা হচ্ছে একটা কাগজ, দ্যাট মিনস আমি যে তোমার থেকে টাকা নিচ্ছি ওটার বিপরীতে তোমাকে একটা জাস্ট হচ্ছে একটা ডকুমেন্ট দেওয়া, কাগজ দেওয়া, যে আমি তোমার থেকে উল্টে যাতে না যাই ইন ফিউচারে, যে না কই আমি তো তোমার থেকে টাকা নিইনি, এই ধরনের যাতে না বলতে পারি, সেই জন্য একটা জাস্ট তোমাকে একটা ডকুমেন্ট দিয়ে রাখা। হ্যাঁ, যে বিজয় স্যারকে আমি 50,000 টাকা লোন দিয়েছি, ওটাতে আমি সিগনেচার করে দিলাম। তাহলে তুমি অন্তত ইন ফিউচারে আমি যদি কখনো বলি না তোমার থেকে তো আমি লোন নিয়ে নেই মোর্শেদ, তখন তুমি দেখাইতে পারবা, মানে হচ্ছে অফিসিয়ালি অথবা লিগেলি তুমি একটা অ্যাকশন নিতে পারবা আমার বিরুদ্ধে, না স্যার এই যে আপনার সিগনেচার এবং আপনি লিখে দিচ্ছেন যে আপনি আমার কাছ থেকে লোন নিয়েছেন। তাহলে এখন স্যার বুঝলাম ঋণপত্র, এখন বন্ড আর ডিবেঞ্চার কি জিনিস একটু ভালো করে খেয়াল করো। আমরা যদি বন্ডটা দেখি, বন্ড হচ্ছে 2 অক্ষরের, আর ডিবেঞ্চার কয় অক্ষরের স্যার? 4 অক্ষরের। এবার বলো তো স্যার 2 অক্ষরের পাওয়ার বেশি না 4 অক্ষরের পাওয়ার বেশি? 4 অক্ষরের পাওয়ার বেশি। দ্যাট মিনস হচ্ছে এখন যদি আমি মোর্শেদ থেকে টাকা চাই, মনে করো মোর্শেদ থেকে আমি বললাম মোর্শেদ আমার তো টাকার দরকার, আমাকে 1 লক্ষ টাকা ধার দাও। মোর্শেদ বলবে স্যার আপনি যে আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিবেন, 2 দিন পরে জাস্ট যদি আপনি স্যার উধাও হয়ে যান, স্যার 2 দিন পরে যদি স্যার আপনি যদি পৃথিবী থেকেই নাই হয়ে যান, তখন স্যার আমি কার কাছে যাবো টাকাটার জন্য? স্যার তাইলে আপনাকে কি করতে, তো মোর্শেদ এখন কি করতে হবে? মোর্শেদ বললো স্যার আপনার কাছে যদি কোনো অর্নামেন্টস থাকে হয় এগুলো দিতে হবে, তাহলে আমি আপনাকে টাকা ধার দিতে পারবো, আর না হলে আপনার বাড়ির যে জায়গা জমির দলিল আছে ওটা দিতে হবে, না হলে আমি স্যার টাকা দিতে পারবো না। কেন? কারণ আমার আজকে পাওয়ার কম, ঠিক আছে? আমি মারা গেলে বা আমি যদি হঠাৎ করে পালাই যাই তাহলে কিন্তু মোর্শেদ টাকাটা পাবে না। সেই কারণে যে সকল মানুষের টাকা কম বা পাওয়ার কম বা ব্যবসায়িক পাওয়ার কম, মনে করে একটা ছোটখাটো একটা কোম্পানি, তারা যখন লোন নিতে যায় তাদেরকে মানুষ বিশ্বাস করে না, তখন তাদেরকে অবশ্যই জামানত প্রদান করে। এই যে অর্নামেন্টস দলিল পত্র বললাম, এগুলো হচ্ছে জামানত, বন্ধক প্রদান করে বা জামানত প্রদান করে ঋণ নিতে হয়। সেই ক্ষেত্রে তাদের যেহেতু পাওয়ার কম, তারা যেটা বিক্রি করতে পারে সেটা হচ্ছে যে বন্ড। আর যারা বড় কোম্পানি, বড় মানুষ, ঠিক আছে, মনে করো আমি খুব সুনামধারী একজন মানুষ, ঠিক আছে, সবাই আমাকে ঋণ দেওয়ার জন্য বসে আছে, আমাকে কোনো জামানত ছাড়াই ঋণ দিবে। যেমন আমি যদি বলি ভ্যাকসিন কোম্পানি, স্কয়ার কোম্পানি, পিএইচপি কোম্পানি, আমি যদি বলি প্রাণ কোম্পানি, এরা বড় বড় কোম্পানি, এরা পালাই যাওয়ার সম্ভাবনা নাই, আবার এদের মুনাফাও ভালো। সো এই সকল কোম্পানিকে কেউ যদি ঋণ দিতে চায় বা এই কোম্পানিগুলো কারো কাছ থেকে ঋণ নিতে গেলে কোনো ধরনের বন্ধক দিতে হবে না, মানে হচ্ছে যে এদেরকে কোনো ধরনের জামানত দিতে হবে না। সো এরা বিক্রি করতে পারবে ডিবেঞ্চার, মানে এদের পাওয়ার বেশি। সো 4 অক্ষরের পাওয়ার বেশি, আর পাওয়ার বেশি মানে তোমাকে কোনো ধরনের বন্ধক অথবা জামানত দিতে হচ্ছে না। ওই জন্য যাদের পাওয়ার বেশি তারা ডিবেঞ্চার প্রদান করতে পারে বা ডিবেঞ্চারের মাধ্যমে ঋণ নিতে পারে। তাহলে ডিবেঞ্চার এন্ড বন্ডের মধ্যে মেজর পার্থক্যটা কোথায়? ডিবেঞ্চারের মাধ্যমে ঋণ নিতে হলে তোমাকে কোনো ধরনের জামানত প্রদান করতে হবে না, বন্ডের মাধ্যমে ঋণ নিতে হলে তোমাকে জামানতের মাধ্যমে ঋণ নিতে হবে। আমি কি বুঝতে পারছি? ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আজকের ক্লাসে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ছিল স্যার, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড, ক্লিয়ার হয়ে গেছে। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ বলো সাগর বলো। আচ্ছা, সেরে ব্যবসায়ের ক্ষেত্রে যদি স্যার একজন যদি ব্যবসা বন্ধ করে দেয় তাহলে কি পুরো ব্যবসাটা বন্ধ হয়ে যাবে? একজন যদি ব্যবসা থেকে চলে যেতে চায়, কেন? এক মালিকানা ব্যবসা হলে তো বন্ধ হবে, কারণ তুমি একাই, তুমি গেলে বন্ধ হয়ে যাবে। কিন্তু অংশীদারির ক্ষেত্রে বন্ধ হবে না, বাকিরা ব্যবসা পরিচালনা করতে পারবে। যদি দেউলিয়া হয় তাহলে সব একজন দেউলিয়া হইলেও প্রবলেম নাই, কিন্তু ম্যাক্সিমাম অংশ যদি দেউলিয়া হয়ে যায়, যদি মানে হচ্ছে যে বাকিরা ব্যবসাটাকে পরিচালনা করতে অক্ষম হয়ে যায়, সেই ক্ষেত্রে অন্য বিষয়। আর কারো কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, আমি আসলে আজকে ক্লাসটা নিয়ে খুবই প্লিজড তোমাদের প্রতি, যে তোমরা অনেক মনোযোগ সহকারে ক্লাসটা করছো, আমি ধরে নিচ্ছি তোমরা অনেক মনোযোগী। তো চেষ্টা করবা এটা যাতে আমরা কন্টিনিউ করতে পারি, ঠিক আছে? আজকে প্রিন্সিপাল স্যারের সাথে সকালবেলা আমি কলেজে আসার পরপরই স্যারের সাথে কথা হচ্ছিল স্যারের রুমে, এবং স্যারকে আমি খুব আগ্রহের সাথে বলছি যে স্যার আমার ফার্স্ট ইয়ারের স্টুডেন্টগুলো চমৎকার, ইন টোটাল এক কথায় চমৎকার, কিন্তু স্যার আমরা আরো যাতে চেষ্টা করতে পারি এদেরকে আরো স্মুথলি আমরা ক্লাসগুলো নিতে এবং আরো কত ভালো করে সাপোর্ট দেওয়া যায়, এভাবে যেন আমরা একটু চেষ্টা করি স্যার। স্যারও খুব আশাবাদী যে তোমাদেরকে নিয়ে। তো আমি চেষ্টা করব যে তোমরা ইন ফিউচারও আমার মুখটা এভাবে উজ্জ্বল রাখবা, যাতে আমি তোমাদের হয়ে প্রিন্সিপাল স্যারকে বারবার বিভিন্ন সুযোগ সুবিধার জন্য বলতে পারি, প্রিন্সিপাল স্যারের কাছে তোমাদের একটু সুনাম করতে পারি, ঠিক আছে? কি পারবা তো না? আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য অনেক দোয়া থাকবে। ভালো থাকিও, আগামী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।